পাল্টাপাল্টি অভিযোগে ডাকসু নির্বাচন ঘিরে উত্তাপ। শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ভোট চায় ক্ষোভ। ইশতেহার বাস্তবায়নের শপথ ছাত্রদলের। জাল ভোট ঠেকাতে সতর্ক প্রশাসন। ভোট নিয়ে অযাচিতভাবে শঙ্কা সৃষ্টি করছে কিছু রাজনৈতিক দল, বলছে বিএনপি। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, ঠেকাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি, জানালেন প্রেস সচিব। হৃদরোগ হাসপাতালগুলোতে ক্যাথল্যাব সংকট চরমে। এনজিওগ্রাম কিংবা রিং স্থাপনের দীর্ঘ অপেক্ষা। রিংয়ের দাম কমানোর সিদ্ধান্ত মানতে নারাজ আমদানিকারকরা। এবং অবশেষে লাইসেন্স বাতিল হচ্ছে 9টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের। চলতি মাসেই আসবে ঘোষণা। আমানতকারীদের অর্থ ফিরতে সুনির্দিষ্ট রোডম্যাপে তাগিদ। সকলের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। শুরুতেই ছাত্র সংসদ নির্বাচনের খবর। পাল্টাপাল্টি অভিযোগে ডাকসু নির্বাচন ঘিরে উত্তাপ। রাজনৈতিক দলের নেতারা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে এবং ফোন করে ভোট চাইছেন বলে অভিযোগ করেছে ছাত্র শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। এদিন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা 18 দফা ইশতেহার বাস্তবায়নের শপথ করেন। আর সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা নেই জানিয়ে নির্বাচন কমিশন বলছে, জাল ভোট ঠেকাতে সতর্ক তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে প্রার্থীদের ব্যস্ততাও তুঙ্গে। ভিসি চত্বর, মল চত্বর, কলাভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে নিজেদের লিফলেট বিলি করেন প্রার্থীরা। সমাজবিজ্ঞান অনুষদের রোববার প্রচারণায় আসেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। ভোটারদের ফোন করে একটি দলের পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিভিন্ন দলীয় পরিচয় বলে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে, এর মাধ্যমে শিক্ষার্থীরা আতঙ্কিত অনুভব করছে। তো আমরা যে বলছি একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন, সেই স্বতঃস্ফূর্ত নির্বাচনের পথে এগুলো হচ্ছে অন্তরায়। কার্জন হলে প্রচারণায় ব্যস্ত সময় পার করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থীরা। এ সময় ভিপি প্রার্থী উমামা ফাতেমাও রাজনৈতিক দলের নেতাদের শিক্ষার্থীদের ফোন করে ভোট চাওয়া নিয়ে সমালোচনা করেন। স্বাভাবিকভাবে যদি ইলেকশনটা হয়, স্টুডেন্টরা নিজের মধ্য থেকে যাতে সিদ্ধান্তটা নিতে পারে। আমরা শুধু এটাই বলবো যে এখানে বর্তমানে যে ছাত্র সংসদ ইলেকশনটি হচ্ছে সেটার ব্যাপারে আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর হস্তক্ষেপ আমাদের বন্ধ করতে হবে। এদিকে ঐতিহাসিক বটতলায় ছাত্রদল সমর্থিত ডাকসু ও হল সংসদের 205 জন প্রার্থী শপথ পাঠ করেন। নির্বাচিত হলে সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার অঙ্গীকারের শপথ পাঠ করান ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। পরে কলাভবনের সামনে থেকে শুরু হয় ছাত্রদলের প্যানেলের প্রচারণা। জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম পাল্টা অভিযোগ করেন, প্রত্যেকটি রাজনৈতিক দল এমনকি স্বতন্ত্র প্রার্থীদের পক্ষেও ভোট চাওয়া হচ্ছে। প্রত্যেক দলের লোকজনই ভোট চাচ্ছে, বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অনেকে ভোট চাচ্ছে ফোন দিয়ে। সুতরাং এটা নির্বাচন কেন্দ্রিকতা হচ্ছে, কিন্তু আপনার শিক্ষার্থীরা ভালোভাবে নিচ্ছে না, এজন্য আমরা প্রতিবাদ করেছি। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলের প্রার্থীদের ভোট চাওয়ার সমালোচনা করেন বাম ছাত্র সংগঠন সমর্থিত প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসুও। আর বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থীর অভিযোগ, ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটি পক্ষকে জেতানোর পায়তারা চলছে। নির্বাচন কমিশনটা কারসাজি করতেছেন, ভোট কেন্দ্রগুলোকে নিয়ে তারা একটা ইঞ্জিনিয়ারিং করতেছেন। এই ইঞ্জিনিয়ারিংটা একটা পক্ষের স্বার্থের দিকে যাচ্ছে। বিএনপি এবং জামাতের যে নেতাকর্মীরা আছে তারা জেলায় জেলায়, থানায় থানায় পর্যায়ে আলাদা আলাদা করে ভোট চাচ্ছেন এবং যেই শাসানির ব্যাপারটি, সেই শাসানোর ব্যাপারটি করছেন, এগুলি নিন্দাজনক। পরে সিনেট ভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন জানায়, জাল ভোটার তৈরির আশঙ্কায় সতর্ক কমিশন। রাজনৈতিক দলের ফোনে ভোট চাওয়া প্রভাব ফেলবে না নির্বাচনে। সংবাদ আসছে আর কি বিভিন্ন কর্নার থেকে, জাল ভোট কোথাও কোথাও তৈরি হচ্ছে। তাদেরকে প্রতিহত করার জন্য বিভিন্নভাবে তাদেরকে চেক করে তাদের পরিচয় নিশ্চিত করে আমরা তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকাবো। ডাকসু নির্বাচন নিয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ভোট নির্বিঘ্ন করতে 10 দফা সুপারিশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে শেষ দিনের প্রচারণা শেষে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সম্মেলনে ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন নেতারা। এ সময় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট জয়ী হলে জয় হবে দেশের মানুষের বলে মন্তব্য করেন তারা। আমাদের প্যানেল থেকে প্রত্যেকটা প্রার্থীরা হলে হলে যাওয়া হয়েছে, ডোর টু ডোর যাওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রত্যেকটা যেমন
আমরা সবগুলো হলে যখন গিয়েছি, রুমে রুমে গিয়েছি, শিক্ষার্থীরা আমাদেরকে ওয়েলকাম করেছে, তাদের সাথে কথা হয়েছে, তাদের কথাগুলো শুনেছি, আমরা নোট নেওয়ার চেষ্টা করেছি, আমাদেরও ইশতেহার চিন্তা তাদেরকে শেয়ার করেছি, বেশ স্বতঃস্ফূর্ত রেসপন্স আমরা পেয়েছি। আমাদের খাদ্যের অনিরাপত্তা থাকবে না, স্বাস্থ্যের অনিরাপত্তা থাকবে না, এবং আমাদের অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তাদের পরিবহন নিয়ে তাদের ভাবতে হবে না, উন্নত পরিবহন থাকবে এবং আমাদের বোনদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে উঠবে। তো সেই ধরনের একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামব না। খুব শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। তিনি দেশে ফিরলে বিএনপির নির্বাচনের প্রায় অর্ধেক কাজই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে অযাচিতভাবে শঙ্কা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ও ঠাকুরগাঁওয়ে আলাদা অনুষ্ঠানে এই কথা বলেন দুই নেতা। সংবিধান সংস্কার, পিআর কিংবা গণপরিষদ নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক অঙ্গনের বিতর্ক শেষ হচ্ছে না। নির্বাচনের সময়সীমা নির্ধারণ হলেও নানা ইস্যুতে দলগুলোর মতপার্থক্য থাকায় জটিলতার আশঙ্কা কাটেনি এখনো। আজকের অনুষ্ঠানের রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, দেশের নির্বাচনী আমেজ তৈরি হয়েছে, শিগগিরই ফিরছেন তারেক রহমান। তার ফেরায় বিএনপির নির্বাচনের অনেক কাজই শেষ হয়ে যাবে। এর পথে যারাই কাটা বিছানোর চেষ্টা করবেন তাদের সকলের উদ্দেশ্যে নসিহত হচ্ছে, আমরা এখন নির্বাচনী আবহের মধ্যে আছি। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। আমরা বিএনপির পক্ষ থেকে সেই দিনই নির্বাচনের অর্ধেক কার্য ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারব। সেটা কি, সারা বাংলাদেশে আমাদের নির্বাচনের প্রচারণা হয়ে যাবে। এদিন ঢাকেশ্বরী মন্দিরে সনাতন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। বিভিন্নভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য কিছু চক্রান্ত গড়ে উঠছে, যার সবকিছুর একটা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের মধ্য দিয়ে আগামী নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করতে পারে। কোনো রকমের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য যারাই চেষ্টা করবে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের স্থল পরিদর্শন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে কয়েকটি মহল অযথা শঙ্কা সৃষ্টি করছে। দেশের মানুষ তা সমর্থন করবে না, বরং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিছু সংখ্যক ব্যক্তি অথবা রাজনৈতিক দল তারা অযথা অযাচিতভাবে এই শঙ্কা সৃষ্টি করবার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ সেই সমস্ত আপনার দূরভিসন্ধিকে তারা সমর্থন করবে না, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকার কথা রয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে নির্বাচন, পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না, এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঝটিকা মিছিল ঠেকাতে সরকার নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে সাম্প্রতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা, জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর, রাজবাড়িতে মাজারে হামলা সহ বেশ কিছু ঘটনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে রোববার প্রায় ১ ডজন উপদেষ্টা ও সরকারের প্রতিনিধিকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিং হয়। এ সময় জানানো হয়, রাজবাড়ির ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ২ জন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ এবং প্রশাসনের গাড়ি ভাঙচুর, মাজার ভাঙচুর, কবর থেকে লাশ উত্তোলন এবং লাশ পড়িয়ে ফেলা, এই ৪টা ঘটনার ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করে এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত করতে পরাজিত শক্তি মাঠে নেমেছে জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, ঝটিকা মিছিল রোধে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে বলেও জানান তিনি। ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি বেপরোয়া হয়ে পড়ছে। এর ফলে তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য
গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সকল শক্তি নিয়ে মাঠে নামছে। এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দেশের সার্বিক নিরাপত্তার সাথে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যা সমাধানে দুটি কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে প্রেস সচিব জানান, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত বা গ্রাহক সেবা ব্যাহত হলে সরকার কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হবে। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সবসময়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার মামলায় ২ নম্বর সাক্ষী ছিলেন বামপন্থী রাজনীতিক, লেখক ও গবেষক বদরুদ্দিন উমর। মৃত্যুর আগে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিতে তিনি বলেন, ভারতের নীল নকশায় নির্মিত শেখ হাসিনার পুরো শাসনামলে রক্ষা করা হয়েছিল দিল্লির স্বার্থ। আওয়ামী লীগের কার্যক্রম দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি বিরোধী। প্রসিকিউশন বলছে, তার জবানবন্দি ট্রাইব্যুনালে গ্রহণ করার আবেদন করা হবে কিনা সে সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। মৃত্যুর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে চেয়েছিলেন লেখক, গবেষক বদরুদ্দিন ওমর। এবছরের 14ই ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দিও দিয়েছিলেন তিনি। রেকর্ড করা হয় ভিডিও জবানবন্দিও। এতদিন তার সুস্থতার অপেক্ষায় ছিল প্রসিকিউশন। তদন্ত কর্মকর্তার কাছে 6 পৃষ্ঠার জবানবন্দিতে শেখ হাসিনার দুঃশাসনের নানা চিত্র তুলে ধরেছিলেন বদরুদ্দিন ওমর। বলেছিলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ শুধু ক্ষমতা থেকেই বিতাড়িত হয়নি, মানুষের বিশ্বাস থেকেও বিতাড়িত হয়েছে। ভারতের সহায়তায় দেশে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর চেষ্টা করলেও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের পুনরুত্থান অসম্ভব বলেও ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক বয়ানের আড়ালে কর্তৃত্ববাদ ও লুটপাট শেখ হাসিনার শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল বলেও জবানবন্দিতে উল্লেখ করেছেন বদরুদ্দিন ওমর। মুক্তিযুদ্ধের চেতনাকে পারিবারিক সম্পত্তি বানানো হয়েছিল, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে দুর্নীতিকে সাংগঠনিক নীতি হিসেবে দাঁড় করানো হয়েছিল বলেও জবানবন্দিতে উল্লেখ করেন তিনি। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলায় 2 নম্বর সাক্ষী ছিলেন বদরুদ্দিন ওমর। তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিতে তিনি আরও বলেন, ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিলেন শেখ হাসিনা। তার শাসন ব্যবস্থা ছিল ভারতের নীল নকশায় নির্মিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে জবানবন্দিতে বদরুদ্দিন ওমর বলে গেছেন, দলটির কার্যক্রম দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি বিরোধী। প্রসিকিউশন বলছে, তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণে ট্রাইব্যুনালে আবেদন করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 19-এর 2 ধারায় যে কোনো সাক্ষী ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদানের পরে ট্রায়াল স্টেজে যদি উনি মারা যান, এটা যদি ট্রাইব্যুনাল নিশ্চিত হন যে উনি মারা গেছেন, তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আয়োর কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন, এরকম সুযোগ এই আইনে আছে। কিন্তু প্রসিকিউশন এখনো সিদ্ধান্ত নেয়নি যে আদৌ ওনার সাক্ষ্য এইভাবে ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন কিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিকে অতীতে সাক্ষ্য হিসেবে গ্রহণের নজির রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। রাতের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য, নিজ উজ্জ্বলতা হারিয়ে ফুটে উঠল রক্তিম লাল চাঁদ। বিশ্বের নানা প্রান্তে ব্লাড মুন উপভোগ করলেন কোটি কোটি মানুষ। তো হৃদরোগ হাসপাতালগুলোতে ক্যাথোল্যাব সংকট এখন প্রকট। তাই এনজিওগ্রাম কিংবা হার্টের রিং স্থাপনের মতো সেবার জন্য রোগীদের করতে হচ্ছে দীর্ঘ অপেক্ষা। এদিকে চলতি মাসে করোনারি স্টেন্ট বা হার্টের রিংয়ের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে তা মানতে নারাজ আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। শাহিনুর শাহিনের ক্যামেরায় বিস্তারিত রৌনক নিয়ন্তার প্রতিবেদনে। বাজেটটা আমাদের আওতার বাইরে। কতক্ষণ লাগবে বা আজকে হবে কিনা সেটাও আন্দাজে বলতে পারতেছি না। বলছে 6 মাসের মতো সময় লাগবে ডেট পেতে। চিকিৎসা করছি আমরা, তাকে বাদ দিয়ে আবার আরেকজনকে চিকিৎসা করতে যাব, তাহলে তার ক্ষতি হতে পারে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল 7টি ক্যাথল্যাবের মধ্যে 4টি অচল। মাত্র 3টি নিয়ে এনজিওগ্রাম, স্টেন্টিং সহ গুরুত্বপূর্ণ সেবা দেয়াই চ্যালেঞ্জের। ক্যাথল্যাব সেবার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে কখনো 15 দিন থেকে 1 মাস পর্যন্ত। অনেক ইমার্জেন্সি রোগী যারা একটু ভিআইপি হয় তাদের আগে করে দেওয়া। বহির্বিভাগে বেশিরভাগ রোগী হাসপাতালের বাইরে ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করিয়ে আনছেন। এমনকি ভর্তি রোগীদেরও বাইরে থেকে করাতে হচ্ছে এনজিওগ্রাম, যেখানে খরচ সরকারি হাসপাতালের তুলনায় দ্বিগুণেরও বেশি।
বেশি। চারটা ধরা পড়ছে, তো ওখানে বলতেছে যে রিং বসাতে হবে আর নাহলে আপনার সার্জারি করতে হবে। বলছে 6 মাসের মতো সময় লাগবে ডেট পেতে। এই সংকটের কারণে অনেক সময় একটি এনজিওপ্লাস্টি চলমান অবস্থায় সাময়িক বন্ধ রেখে সেবা দিতে হচ্ছে অন্য রোগীকে, যা ঝুঁকিপূর্ণ রোগীর স্বাস্থ্যের জন্য। রোগী বের করে বলতেছে আর ইমার্জেন্সি একটা রোগী আসছে, ওই রোগী করতেছে করে তারপর আবার বসা দিব। মানে আমার বলতেছে কোনো সমস্যা হবে না। চিকিৎসা করছি আমরা, তাকে বাদ দিয়ে আবার আর একজনকে চিকিৎসা করতে যাব বা আরেকটা, তাহলে তার ক্ষতি হতে পারে। তো বাইপাস সার্জারি প্রয়োজন হলে করতে হবে, সেটা 30 বছর বয়সেও আমরা বাইপাস সার্জারি করতে পারি। চলতি মাসে হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত 3 কোম্পানির তৈরি 10 ধরনের করোনারি স্টেন্ট বা হার্টের রিং এর দাম কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী স্টেন্টের দাম কমছে 3,000 টাকা থেকে 88,000 টাকা পর্যন্ত। কিন্তু দাম কমলেও রোগীরা সুবিধা কতটা পাবে তা নিয়ে শঙ্কা রয়েছে। ডাক্তার হাসপাতাল কমিশন সিন্ডিকেট নিয়ে যেমন অভিযোগ রয়েছে, তেমনি আবার স্টেন্ট সরবরাহকারী ডাক্তার ও হাসপাতালকে কমিশন দিয়ে বাধ্য করে নির্দিষ্ট ব্র্যান্ড ব্যবহারেও। ভালোটা দিয়ে খারাপটার দাম নিতেছে বা খারাপটা দিয়ে ভালো, সেটা তো আমরা বলতে পারবো না, ভেরিফাই করতে পারবো না। ওষুধ যে কোম্পানি ওরা বলতেছে, কিন্তু আমরা তো আসলে দোনোটার দাম দেখার পরে পার্থক্যটা বোঝা যেত এই বিষয়টা। আর তো এটা তো আমরা তো আসলে দেখতে পাচ্ছি না। স্টেন্টের দাম নির্ধারণে অসমতা ও মানের অভিযোগের বিষয়ে পরিচয় প্রকাশে অনিচ্ছুক ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, নির্দিষ্ট নীতিমালা না থাকায় মান যাচাই করে আমদানি করা সম্ভব হচ্ছে না। সুনির্দিষ্ট পলিসি আছে, যে পলিসিতে আমরা এই প্রাইসগুলো ফিক্স করবো অথবা কোয়ালিটি টেস্ট করবো। এর জন্য আমার একজনই স্কিল লোক তৈরি করা দরকার। বিজেপি কিন্তু সেই লোক এখনো তৈরি হয়নি। তবে রিং কোম্পানিগুলো মানতে নারাজ সরকারের বেঁধে দেয়া নতুন দাম। ওরা আমাদের উপর চাপাই দিছে যে তোমাদের এই রেট করা আছে, তাদের সাথে মিটিং হচ্ছে, যদি নেগোসিয়েশন হয় তাহলে ওই ফ্যাসিলিটি পাবে। ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে, এই খাতে শৃঙ্খলা ফেরাতে গত বছর থেকে দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয় সরকার। স্টেন্টের সরবরাহ স্বাভাবিক রাখতে সহযোগিতা চাওয়া হয়েছে আমদানিকারকদের কাছেও। নির্ধারিত যে প্রাইস, এই প্রাইসের উচ্চ মূল্য কেউ নিতে পারবে না, কখনই না। আমরা যদি সেটা প্রমাণ সহ পাই নির্দিষ্ট তারিখের পরে, তাহলে কিন্তু আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ব। অক্টোবরে নতুন দাম কার্যকরের পর সঠিক তদারকির প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. অবশেষে অনিয়ম, দুর্নীতি আর খেলাপির ভারে নুয়ে পড়া ব্যাংক বহির্ভূত 9টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ও অবসায়ন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আনুষ্ঠানিক ঘোষণা আসবে চলতি মাসে। যদিও অবসায়নের পর আমানতকারীদের অর্থের কি হবে, এখনও সেই প্রশ্নের উত্তর খুঁজছে স্বয়ং কেন্দ্রীয় ব্যাংক। সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে সুনির্দিষ্ট রোডম্যাপ করার তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। সাইফুল ইসলামের রিপোর্ট। আমাদের এখন টাকা না পেলে আমরা আত্মহত্যা করার কোনো উপায় নেই আমাদের। বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে নিজেদের শ্রমে ঘামে জমানো সঞ্চয় জমা রেখে তাদের মতোই তা তুলতে দিনের পর দিন ঘুরছেন অনেকে। এর মধ্যে আবার দুর্বল প্রতিষ্ঠান বন্ধের আলোচনা যেন বিবর্ণ করে দিচ্ছে তাদের রঙিন স্বপ্ন। দীর্ঘ 1 বছর যাবত আমি আসতেছি আবিবা ফাইন্যান্স লিমিটেডে, আমি টাকা পাচ্ছি না। সপ্তাহে 2-3 বার করে আসি, ফটোকপি দিয়ে যাই, এফডিআর এ কাগজ দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো শুরু হচ্ছে না। 6 মাস থেকে আমি ঘুরতেছি, এখনো পর্যন্ত আমি 1 টাকাও পাইনি। তাদের শঙ্কা সত্যি করে ব্যাংক বহির্ভূত 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। কারণ ব্যাংকের মতোই এসব প্রতিষ্ঠানেও জেঁকে বসেছে অনিয়ম, দুর্নীতি, বাড়ছে খেলাপি ঋণ। বর্তমানে যা ছাড়িয়ে গেছে 27,000 কোটি টাকা, যার মধ্যে অর্ধেকের বেশি রয়েছে ওই 9 আর্থিক প্রতিষ্ঠানের ঘরে। এর মধ্যে প্রতিষ্ঠানগুলোর সবকিছু পর্যালোচনা করে ফাইন্যান্স কোম্পানি আইন 2023 অনুযায়ী বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি মাসেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। তবে অর্থ বিভাগের অনুমোদন ও আমানতকারীদের ফেরত দেওয়া অর্থ কোথা থেকে আসবে তা নিশ্চিতে এখনো কাজ চলছে। 9টা প্রতিষ্ঠানকে আমরা যাচ করে দেখেছি, তারা যে উত্তর দিয়েছে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এইগুলোর আর ব্যবসা পরিচালনা করার যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে। তাদের ক্ষেত্রে অবসায়নই মুখ্য পন্থা হতে পারে। আমানতকারী সংখ্যা সেই পরিমাণ না, তারপর যারা আছে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটাই হলো বাংলাদেশ ব্যাংকের মুখ্য বিষয়। বন্ধের সিদ্ধান্ত জানানোর সঙ্গে সঙ্গেই আমানতকারীদের অর্থ ফেরতের রোডম্যাপও জানানোর পরামর্শ আর্থিক খাত বিশ্লেষকদের। ব্যাংকিং মার্কেটে যেহেতু আর নতুন লাইসেন্স দেওয়ার সুবিধা না, সেই জন্য এই সমস্ত লুটেরাদের লাইসেন্স দেওয়া হয়েছে আপনার নন ব্যাংক। এরা নন ব্যাংক থেকেও টাকা পয়সা মারছে, যেগুলো নাকি বাছার যোগ্য না, সেগুলোর জন্য আর সেগুলোকে বন্ধ করে দেওয়াই ভালো। এগুলোকে আবার বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নিয়ে তারা আবার টাকা পয়সা খরচ করে। এগুলো তো আপনি দেখেন, যেখানে আপনি দেখাচ্ছেন 90%, মোর দেন 90% ঋণ খেলাপি,
ওগুলোকে দাঁড়াবে নাকি? অসম্ভব ব্যাপার। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে তুলনামূলক ভালো হিসেবে চিহ্নিত 15টির 49,643 কোটি টাকা ঋণের মধ্যে ঋণ খেলাপি রয়েছে মাত্র 3,627 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে এশিয়া কাপ খেলতে লিটনের নেতৃত্বে আবুধাবিতে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। রাতে গেছেন তাসকিন ফিজরা, চ্যাম্পিয়ন হয় লক্ষ্য বলে গেলেন জাকের। রাতের আকাশে রক্তিম সৌন্দর্য, পূর্ণ চন্দ্রগ্রহণে লালচে রূপ নিয়েছে চাঁদ। ভারত, চীন আর আফ্রিকার পশ্চিমাঞ্চল থেকে একেবারে স্পষ্টভাবে দেখা গেছে এই ব্লাড মুন। ইউরোপ, মধ্যপ্রাচ্য আর অস্ট্রেলিয়া থেকেও উপভোগ করেছেন দর্শকরা। রোববার মধ্যরাত থেকে আকাশ জুড়ে ফুটে ওঠে এক বিরল মহাজাগতিক দৃশ্য। পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে চাঁদ, ধীরে ধীরে নিজ উজ্জ্বলতা হারিয়ে রূপ নেয় রক্তিম আভায়। প্রায় 82 মিনিট স্থায়ী এই গ্রহণে বিশ্বের বিভিন্ন অংশ থেকে স্পষ্টভাবে দেখা গেছে ব্লাড মুন। ভারতের আকাশ জুড়েও স্পষ্ট দেখা গেছে এই দৃশ্য। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ আর চেন্নাই সহ দেশটির প্রায় সব বড় শহর থেকেই আকাশপ্রেমীরা উপভোগ করেন চন্দ্রগ্রহণের প্রতিটি ধাপ। কেউ বাসার ছাদে বসে, অনেকের হাতে ছিল টেলিস্কোপ আর ক্যামেরা, কেউ আবার মোবাইলের স্ক্রিনেই ধরে রেখেছেন মহাজাগতিক এই খেলা। মধ্যপ্রাচ্যের আকাশেও দারুণভাবে ধরা দিয়েছে পূর্ণ চন্দ্রগ্রহণ। ভিড় জমে পর্যবেক্ষণ কেন্দ্রে। দুবাইতে আয়োজন করা হয় বিশেষ ক্যাম্প, যেখানে চাঁদ আর বুর্জ খলিফার একই ফ্রেমে ছবি তোলেন আন্তর্জাতিক ফটোগ্রাফাররা। অন্যদিকে জেরুজালেমের পুরানো শহরের ঐতিহাসিক প্রাচীর ঘিরে দেখা গেছে লালচে আভায় মোড়া চাঁদের অসাধারণ দৃশ্য। তুরস্কের রাজধানী আঙ্কারার আকাশে ধরা পড়ে চন্দ্রগ্রহণের এক অনন্য দৃশ্য। ক্যামেরার ফ্রেমে দেখা যায় লালচে আভামণ্ডলে মোড়ানো চাঁদের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে বিমানের অবয়ব। অস্ট্রেলিয়ার সিডনির আকাশেও দেখা গেছে এই পূর্ণ চন্দ্রগ্রহণ। ইন্দোনেশিয়ার জাকার্তার আকাশেও রক্তিম চাঁদ ঘিরে তৈরি হয়েছে অপূর্ব দৃশ্যপট। অন্ধকারেও যেন জীবন্ত হয়ে উঠেছে পুরো শহর। আকাশ পরিষ্কার থাকায় স্থানীয়রাও সহজেই উপভোগ করতে পেরেছেন পুরো চন্দ্রগ্রহণ। তবে এই সৌন্দর্য থেকে বঞ্চিত হয়েছেন উত্তর আমেরিকার বাসিন্দারা। তাদের অপেক্ষা করতে হবে 2026 সালের মার্চ পর্যন্ত। অন্যদিকে জাপানে প্রায় 3 বছর পর দেখা মেলে পূর্ণ চন্দ্রগ্রহণের। গ্রহণ ঘিরে নানা কুসংস্কার থাকলেও এই দৃশ্যকে ভয়ের নয়, বিস্ময় হিসেবেই দেখছেন জ্যোতির্বিদরা। অনেক দেশেই আবার বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয় গ্রহণ ঘিরে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। বাংলাদেশ থেকে দেখা গেল ব্লাড মুন বা রক্তিম চাঁদ। রোববার রাতে কালচে লাল রঙে রূপ নেয় চাঁদ। এই মহাজাগতিক দৃশ্য দেখতে বাসার ছাদ ছাড়াও সড়কে অবস্থান নেন রাজধানীবাসী। আকাশের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে উপভোগ করেন এই বিরল দৃশ্য। অনেকে আবার ক্যামেরাবন্দি করেন চন্দ্রগ্রহণের এই প্রতিটি ধাপ। আমি প্রথমে দেখলাম চাঁদটা পরিপূর্ণ, এখন নাকি চাঁদটাকে খেয়ে ফেলার মতো একটা গল্প শুনতাম আগে, এটাই দেখার জন্য আসছি বাস্তবে। আমার কাছেও খুব ভালো লাগতেছে বিষয়টা, আমিও ছোটবেলায় অনেক শুনছি। চন্দ্রগ্রহণ আসলে এভাবে দেখা হয় নাই, আজকে ফার্স্ট দেখলাম, ভালো লাগলো খুব। এটা আমাদের জন্য খুব উৎফুল্লতার একটা বিষয়। এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন, অনেক বড় একটা কুদরত। দেখছেন সকালের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। আশঙ্কাজনক হারে আবাদি জমি কমছে বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলে। ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হয় উদ্বেগ প্রকাশ করছে কৃষি বিভাগ। গত 1 দশক ধরে ধারাবাহিকভাবেই ঘটছে এমন ঘটনা। নানা উন্নয়ন প্রকল্প, বসতি নির্মাণ, লবণাক্ততা, নদী ভাঙনে কমছে কৃষি জমি। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাত, ঝড়ঝঞ্ঝা, খরা, অতিবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস কৃষিখাতকে বহুমুখী ঝুঁকিতে ফেলেছে অঞ্চলটিতে। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। বরিশাল শহর ঘেঁষা চরকাউয়া গ্রাম। গত 1 যুগ ধরে প্রায় 2500 একর জমিতে চাষাবাদ হয় না। অভিযোগ, গ্রামের খালটিতে অপরিকল্পিত কালভার্ট তাদের দুর্দশা এনেছে। পানি নিষ্কাশন হইতে আসে না, ধান পান কিচ্ছু হয় না। এই যে ছোট্ট করে যে ফাঁকাতে করছে, এই যে জোয়ার বাটা যাইতেও পারে না, আসতেও পারে না। কালভার্ট যদি উঁচু হয় তাইলে আমরা একটু তো পানি নিষ্কাশনের জন্য একটু জায়গা পাবো।
খনন তো দূরে থাক, মাত্র 2 কিলোমিটার খাল ঘুরে 18টি বাঁধ দেখা যায়। পানির প্রবাহ না থাকায় একরের পর একর জমি এখন অনাবাদি। যদি 10 কিলোমিটার খাল খনন করা যায় এবং 2টি কালভার্ট নির্মাণ করা হয়, তাহলে আমাদের 2500 একর ফসলি জমি ফসলের আওতায় ফিরে আসবে। কৃষি বিভাগের তথ্য মতে গত 5 বছরে আবাদি জমি কমেছে 24 হেক্টর। কারণ হিসেবে কৃষি জমিতেই সরকারি বেসরকারি উন্নয়ন প্রকল্প, ইটভাটা, বসতবাড়ি, লবণাক্ততা, নদী ভাঙনকে দোষারোপ করা হচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সিডর, আইলা, আমপানের মতো ঘূর্ণিঝড়, খরা, অতিবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস কৃষি খাতকে বহুমুখী ঝুঁকিতে ফেলেছে অঞ্চলটিতে। এ জায়গায় আগে সব জায়গায় ধান পান হইতে এই সব খালি ছিল, এখন এই ঘরবাড়ি উঠছে, ইট বেটা আছে, বালু টলু ফেলাইছে, এখন আর ফসল এই জায়গায় হয় না। ভবিষ্যতে খাদ্য চাহিদা মেটাতে উদ্বেগ প্রকাশ করে গবেষণার উপর জোর দিয়ে সমন্বিত উদ্যোগের তাগিদ কৃষি বিভাগের। পারিবারিক পুষ্টি বাগানের মাধ্যমে বসতবাড়ির আঙ্গিনা এবং পতিত জমিতে অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আসতেছে। গত 5 বছরে অঞ্চলটিতে জনসংখ্যা বেড়েছে 9,59,170 জন। কৃষি বিভাগের তথ্য মতে আবাদযোগ্য কৃষি কমলেও আধুনিক প্রযুক্তি ব্যবহারে 2 বা 3 ফসলিতে খাদ্য উদ্বৃত্তি বেড়েছে প্রায় 2 লাখ মেট্রিক টন। বর্তমানে 8,14,968 হেক্টর আবাদি জমি, আর অনাবাদি রয়েছে 32,000 হেক্টর জমি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান সূচক আইকিউইআর এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 71, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 83%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 58, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 90। রাজশাহী বিভাগে বায়ুমান 107, যা সহনীয়। আর্দ্রতা 86। সিলেট বিভাগে বায়ুর মান 66, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 95%। খুলনা বিভাগে বায়ুমান 64, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 90। বরিশাল বিভাগে বায়ুর মান 73, যা সন্তোষজনক। আর্দ্রতা 87। রংপুর বিভাগে বায়ুমান 98, যেটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 77। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান 76, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 84%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 58 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 107। একজন ঠিকাদারের নির্মাণাধীন 8টি সেতু 5 বছর ধরে পড়ে আছে। এতে চরম ভোগান্তিতে 3 উপজেলার কয়েক লাখ মানুষ। তবে এলজিইডি বলছে পুনরায় সেতুগুলোর নির্মাণ কাজ শুরু হয়েছে। শিগগিরই লাঘব হবে জনভোগান্তি। রুবেল হোসেনের ছবিতে সাইফুল বিরাজের রিপোর্ট। বরগুনার আমতলী তালতলী সড়কের আরপাঙ্গাশিয়া বাজারের পাশে খালের ওপর 5 কোটি টাকা ব্যয়ে গার্ডার সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2020 সালের এপ্রিল মাসে। 1 বছরের মধ্যে এ সেতুর কাজ শেষ করার কথা থাকলেও পেরিয়ে গেছে 4 বছরেরও বেশি। কিন্তু এখনো সেতুর অর্ধেক কাজই শেষ হয়নি। এতে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ দিয়ে চলাচল করছেন তালতলী উপজেলার বাসিন্দারা। একই অবস্থা প্রায় 45 কোটি টাকা ব্যয়ে বরগুনার 8টি সেতুর, যার সবগুলোই নির্মাণ করছেন স্থানীয় ঠিকাদার সগির হোসেন। নির্ধারিত সময়ে সেতু নির্মাণ না হওয়ায় ভোগান্তি পোহাচ্ছেন কয়েক লাখ বাসিন্দা। 4 বছর পর্যন্ত এই রাস্তা করে না। এই আইয়া মাল আনিয়া থুয়ে দেবে, আর কোনো লোকজন আইবে না। আইয়া 2 দিন করে পলাইয়ে যায়। গাড়ি ওভার যাইতে পারে না, রোগী আইতে পারে না, মানে বাড়িঘর করতে পারে না। ভারী যানবাহন আসলে ওই জায়গায় অনেক ডাবিয়ে যায়, কিন্তু আমরা যখন যাতায়াত করি, হাঁটাচলা করি, তখন আমাদের অনেক ভয় লাগে। এই ব্রিজের কারণে আমাদের এই ইন্দে কয়েকটা ফ্যামিলি আছে, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে খুব আমরা আতঙ্কের মধ্যে আছি। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই ব্রিজ যদি কমপ্লিট হয় কোনো দিন, তা আমরা মানে আতঙ্কের মধ্যে থাকবো, কারণ যে কোনো সময় এই ব্রিজের দুর্ঘটনা হয়ে যেতে পারে। এ বিষয়ে ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে এলজিইডি বলছে সেতুগুলো নির্মাণ কাজ সম্পন্ন করতে ঠিকাদার পুনরায় কাজ শুরু করেছেন। দ্রুতই এর সুফল পাবেন এলাকাবাসী। ডিজাইন বিষয়ক কিছু জটিলতা ছিল, যেগুলো আমরা আমাদের পিডি অফিসের মাধ্যমে এবং ডিজাইন ইউনিটের মাধ্যমে সংশোধন করিয়েছি, এবং আমরা আশা করছি আমাদের এই প্রত্যেকটা সেতু প্রদেয় সময়ের মধ্যেই ঠিকাদারের মাধ্যমে আমরা সমাপ্ত করতে পারবো। 8টি সেতু বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন এলাকায় নির্মাণাধীন।
সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। সংস্কারের অভাবে বেহাল দশা পটুয়াখালী সদর উপজেলার 5 কিলোমিটার সড়কের। খানাখন্দে পরিণত হয়েছে দিন দিন মরণ ফাঁদে। চরম ভোগান্তিতে বাসিন্দারা। তবে শিগগিরই সংস্কারের জন্য প্রকল্প হাতে নেয়ার কথা জানায় এলজিইডি। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। খানাখন্দ ও ধুলোয় ভরা সড়ক, দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, পথচারীদের চলাচলেও ভোগান্তি। পটুয়াখালী সদরের শিয়ালি থেকে লাউকাঠি ইউনিয়ন বাজার পর্যন্ত 5 কিলোমিটার সড়কের বেহাল দশা। দীর্ঘ 5 বছরেও হয়নি কোনো সংস্কার। এখন এটি পরিণত হয়েছে মরণ ফাঁদে, অথচ সড়কটি সংস্কারে সংশ্লিষ্টদের নেই কোনো পদক্ষেপ। ব্রিকফিল্ডের যে মালামাল বহন করে যে টলি, এই টলির কারণে এই রাস্তার অনেক বেহাল অবস্থা। ধুলবালিতে শ্বাস পর্যন্ত হয়ে যায়, ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারতেছে না। অসুস্থ হইলে আমরা হসপিটাল যাইতে পারতেছি না। আমাদের পটুয়াখালী যাইতে হইলে আমাদের শিয়ালি ঘুরে যাইতে হয়। স্পোক কাটতে যায়, গাড়ি ভাঙ্গে চুরে যায়। বর্ষার সময় পানি জায়গা থাকে, তারপর ভিজে যাই আমরা। গাড়ি ঘোড়া আসে না, ঢোকে না, আমাদের যাওয়ার খুব কোনো নিরাপত্তা নাই। অতি তাড়াতাড়ি যাতে এই রাস্তাটা ভালো হয়। তবে এলজিইডি বলছে সড়কটি দ্রুত সংস্কারের জন্য নেওয়া হয়েছে প্রকল্প। আরসিএপি প্রজেক্টে এটা ইনক্লুড করা হয়েছে। এটা ওয়াইডেনিং এবং স্ট্রেনথেনিং হবে। এই রাস্তাটা প্রকল্পটা অনুমোদন হলে আমরা এটা টেন্ডারে যাব। তবে প্রাথমিকভাবে আমরা কিছু মেনটেন্যান্স দিয়ে আমরা টেন্ডার করতে যাচ্ছি। এটা হইলে কিছুটা দুর্ভোগ পাবে। প্রতিদিন সড়কটি দিয়ে 2টি ইউনিয়নের কয়েকশো যানবাহন সহ কয়েক হাজার মানুষ চলাচল করে। সময় সংবাদ, পটুয়াখালী। দেশের বাইরের খবর। অব্যাহত ইসরায়েলি হামলায় গাজায় একদিনে প্রাণ হারিয়েছেন 65 জন। এদিকে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া হামাসকে শর্ত মেনে নেয়ার হুঁশিয়ারি দিয়ে শেষ সতর্কবার্তা দিয়েছেন তিনি। ইসরায়েলি বাহিনীর লাগাতার আগ্রাসনে ভয়াবহ পরিস্থিতি গাজায়। রোববার উপত্যকার আল রুয়া টাওয়ারে ভয়াবহ বিমান হামলায় মুহূর্তেই ধসে পড়ে 7তলা ভবন। এই হামলায় হতাহত হন বেশ কয়েকজন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, বহুতল ভবনগুলো হামাস ব্যবহার করছিল সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ডে। হামলার আগে সাধারণ মানুষকে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে বলেও দাবি তাদের। শুধু আল রুয়া নয়, গাজার আল জাজিরা ক্লাবেও একই দিনে বিমান হামলা চালায় ইসরায়েল। ভবনের ভেতরে ও পাশে তাঁবুতে থাকছিল শতাধিক বাস্তুচ্যুত মানুষ। মুহূর্তেই ধসে পড়ে আশ্রয়কেন্দ্র, আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া। স্থানীয় বাসিন্দারা জানান, রাতে কোথায় থাকবেন তা তারা জানেন না। সাইরাত শিবিরেও ইসরায়েলি ড্রোন হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল তার শর্ত মেনেছে, এখন হামাসেরও তা মানা উচিত। এটি হামাসের জন্য শেষ সতর্কবার্তা। তবে হামাসের দাবি, তারা যে কোনো উদ্যোগকে স্বাগত জানায় যা আগ্রাসন থামাতে সহায়ক। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। গাজা যুদ্ধ অবসানের দাবিতে ইউরোপ থেকে লাতিন আমেরিকা পর্যন্ত বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে। রোববার রাস্তায় জড়ো হন শত শত বিক্ষোভকারী। ব্রাসেলস, লন্ডন আর সান্তিয়াগোর রাস্তায় নামেন হাজারো মানুষ। অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানায় বিক্ষোভকারীরা। স্থানীয় সময় রোববার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ফিলিস্তিনের পতাকা হাতে জড়ো হন শত শত বিক্ষোভকারী। গাজার ফিলিস্তিনিদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানান তারা। বিক্ষোভে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের ইসরায়েলি বিরোধী অবস্থান আরও জোরদার করার দাবি জানান বিক্ষোভকারীরা। পাশাপাশি গাজার যুদ্ধ থামাতে স্লোগান তোলেন। দেশটির পুলিশের হিসাব মতে 70,000 থেকে 1,10,000 মানুষের অংশগ্রহণ ঘটে এই মিছিলে। বিক্ষোভে অনেকেই লাল পোশাক পরেন, যা প্রতীকীভাবে সহিংসতার বিরুদ্ধে লাল দাগ টেনে দেওয়ার বার্তা বহন করে। যুক্তরাজ্যের লন্ডনে দেখা যায় অন্যতম বৃহৎ ফিলিস্তিন সংহতি মিছিল। তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি ও ব্রিটিশ সরকারের ইসরায়েল সমর্থনের নিন্দা করেন বিক্ষোভকারীরা। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের পরিচালক বেন জামাল বলেন, অংশগ্রহণকারীর সংখ্যাই প্রমাণ করছে ব্রিটিশ জনগণ অস্ত্র বিক্রি বন্ধের পক্ষে। অনেক অংশগ্রহণকারী গাজায় চলমান পরিস্থিতিকে প্রকাশ্যে গণহত্যা আখ্যা দেন।
লাতিন আমেরিকায় প্রতিধ্বনি উঠেছে ফিলিস্তিনি সংহতি আন্দোলনের। চিলির রাজধানী সান্তিয়াগোতে হাজারো মানুষ গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানান। শহরের রাস্তায় চিলি অ্যান্টি জিওনিস্ট লেখা বিশাল ব্যানার টানানো হয়। উল্লেখ্য, আরব বিশ্বের বাইরে সবচেয়ে বড় ফিলিস্তিনি প্রবাসী সম্প্রদায় রয়েছে চিলিতে। বহু পরিবার নিজেদের আগে ফিলিস্তিনি, পরে চিলিয়ান হিসেবে পরিচয় দেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। প্রথমবারের মতো কিয়েভের প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। রাতভর ৮০০-র বেশি ড্রোন ও ১৩টির ক্ষেপণাস্ত্র ছোড়ে মস্কো, যা অন্তত ৩৭টি স্থাপনায় আঘাত হানে। হামলায় শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। ঘটনার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক অংশীদারদের রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপের আহ্বান জানান জেলেনস্কি। এছাড়া রাশিয়ার এমন পদক্ষেপকে যুদ্ধ আরও এগিয়ে নেয়ার পরিকল্পনা হিসেবে দেখছে মার্কিন বিশেষ দূত। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আগুনে ভস্মীভূত কিয়েভের প্রধান সরকারি ভবন। রাতভর ৮০০-র বেশি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র ছোড়ে মস্কো, যা অন্তত ৩৭টি স্থাপনায় আঘাত হানে। ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, এতে শিশুসহ নিহত হয়েছেন বেশ কয়েকজন। হামলায় রাজধানী সহ উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন শহর ক্ষতিগ্রস্ত হয়। একটি গুদামঘর, ১৬তলা আবাসিক ভবন ও ৪তলা একটি ভবনও আঘাতের শিকার হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া এখন বিশ্বকে পরীক্ষা করছে। এই হামলাকে নিষ্ঠুর অপরাধ আখ্যা দিয়ে পশ্চিমা দেশগুলোর শক্ত পদক্ষেপ দাবি করেন তিনি। আন্তর্জাতিক অংশীদারদের রাশিয়ার বিরুদ্ধে আরও শক্তিশালী নিষেধাজ্ঞা, বাণিজ্য সীমাবদ্ধতা এবং শুল্ক কার্যকর করার আহ্বান জানান তিনি। মার্কিন বিশেষ দূত কিথ ক্যালগের মতে, এই আক্রমণ যুদ্ধকে আরও তীব্র করছে। এটি কোনো কূটনৈতিক সমাধানের ইঙ্গিত নয়। আরও জানান, রাশিয়া শান্তিপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত নয়, বরং সংঘাত বাড়ানোর দিকে এগোচ্ছে দেশটি। এদিকে পাল্টা আক্রমণে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ব্রায়ান্স্ক অঞ্চলের একটি তেল পাইপলাইনে ড্রোন হামলা চালায় ইউক্রেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাটি মারাত্মক ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। একই সময়ে মস্কো জানিয়েছে, নিজেদের আকাশসীমায় অন্তত ৬৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তারা। চলমান সংঘাতে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় আরও অনিশ্চিত হয়ে উঠছে যুদ্ধবিরতির আলোচনা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ফ্রান্সের রাজনীতিতে আবারও অনিশ্চয়তা। আস্থা ভোটে প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বাইরুর সরকার টিকে থাকবে কিনা তা নিয়ে চলছে দোলাচল। সরকারি ছুটি কমানো, ব্যয় সংকোচন ও কর বাড়ানোর কঠোর পরিকল্পনা ঘিরে উত্তাল হয়ে উঠেছে ফরাসি রাজনীতি। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ম্যাক্রোর সামনে এখন বিকল্প বাইরুকে আবারও রাখা, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ বা আগাম নির্বাচনে যাওয়া। ফ্রান্সের সংসদে অনুষ্ঠিত হতে যাচ্ছে আস্থা ভোট, যা নির্ধারণ করবে বাইরু সরকারের টিকবার সম্ভাবনা। সরকারের কঠোর বাজেট নীতি পরিকল্পনায় ছুটি কমানো, ব্যয় স্থগিত ও কর বৃদ্ধি করা হয়েছে। ডানপন্থী রিপাবলিকানরা কিছু শর্তে আস্থা ভোটে সমর্থন জানালেও সোশ্যালিস্ট ও বামপন্থীরা কঠোর বিরোধী। প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বাইরু বলেন, সরকার পতিত হলেও আফসোস নেই, তবে জাতীয় শিক্ষার ক্ষেত্রে বড় সংস্কার আনা সম্ভব হয়নি। সেই সঙ্গে দেশের ঋণ সংকটকে মরণঘাতী বিপদ আখ্যা দেন তিনি। সরকারের হিসাব মতে ফ্রান্সের সরকারি ঋণ বেড়ে এখন ৩.৩ ট্রিলিয়ন ইউরো, যা জিডিপির ১১৪% এবং ইউরোজোনে তৃতীয় সর্বোচ্চ। এ কারণে বাইরু সরকার ২০২৬ সালের বাজেটে ৪৪ বিলিয়ন ইউরোর ব্যয় সংকোচন প্রস্তাব করেছে। প্রেসিডেন্ট ম্যাক্রো এরই মধ্যে নিজ দলের কেন্দ্রীয় ও ডানপন্থী নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। সোশ্যালিস্ট পার্টির নেতা অলিভিয়ে ফোর স্পষ্ট জানান, নতুন প্রধানমন্ত্রী বাম ঘরানা না হলে তার সহযোগিতা করবেন না। বিপরীতে ন্যাশনাল র্যালির নেতা মরিন লে পেন তড়িৎ আগাম নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেছেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতেই বিএনপির জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ক্যালিফোর্নিয়ায় বিএনপির নতুন কমিটির যাত্রা শুরু ও দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। এছাড়া ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান, নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন ও আব্দুল বাসিত সহ অন্যান্য নেতারাও বক্তৃতা করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী এবং ব্যান্ড ফ্রিডম এজ। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন।
ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। হাই হেই, তোমার বই ফেলে এসেছিলে। তোমার টিকিট। আর এটা তোমার। ক্লোজ আপ 18 ঘন্টা সতেজ নিঃশ্বাস। ফিয়েরা আমেরিকা পিঙ্ক ব্রাইটেনিং ক্রিম, এতে আছে রোজ সিরাম ও মিল্ক ভিটামিন, যা কাজ করে 2 ধাপে। স্পট কারেক্টর সিরাম দাগ কমায়, মিল্ক ভিটামিন ও রোজ সিরাম দেয় দাগহীন গোলাপি উজ্জ্বলতা। ফিয়েরা আমেরিকা, দুধে আলতা গোলাপি আভা। এসে গেল নতুন রিন অ্যাডভান্সড, এতে আছে প্রোসিয়াস টেকনোলজি, যা কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, ভিটামিন সি ও ই গুণে চুলে দেয় ঝলমলে কোটিং। আর গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। ডাভ কি সাবানের থেকে আলাদা? জানতে ডাভ ফেস টেস্ট ট্রাই করুন। আপনার সাবান আর ডাভ নিন, একদিকে সাবান দিন আর অন্যদিকে ডাভ। সাবানের দিকটা রুক্ষ লাগে, কারণ সাবান ত্বককে রুক্ষ করে দেয়। ডাভের দিকটা নরম ও কোমল, কারণ ডাভ সাবানের থেকে আলাদা। এর 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। তফাৎটা বুঝতে আজই ডাভ ব্যবহার করুন। এখন 400 মিলি মামা লেমন লিকুইড ডিশওয়াশের সাথে 100 মিলি মামা লেমন লিকুইড ডিশওয়াশের রিফিল প্যাক ফ্রি। মামা লেমন লিকুইড ডিশওয়াশ, শুনতে চকাচক, দেখতে ঝকঝক। পেপসোডেন্ট চার্মি চেক। চকলেট না বাবা না, আজ মার সাথে অনেক ডিসুম হয়েছে। চকলেট খাবে, ডায়াবেটিস হবে। ডিসুম তুমি পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করো না। পেপসোডেন্ট চার্মি চেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাবিন থেকে সর্বাধিক সুরক্ষা। সব সময় চকলেট মা, ডিসুম তো পেপসোডেন্ট করবে, তাই না? দেখছেন সকালের সময় খেলার খবর। এশিয়া কাপে অংশ নিতে আরব আমিরাতের আবুধাবি পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্থানীয় সময় রোববার দুপুরে দুবাই পৌঁছে বাস যোগে আবুধাবি যান লিটন সাইফরা। এ সময় হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেলেও টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে আবুধাবির অসহনীয় গরম। সংযুক্ত আরব আমিরাত থেকে বিস্তারিত জানাচ্ছেন সাবির মিথুন। দর্শক, ক্রিকেটারদের সঙ্গে সময় সংবাদও আজকে অবস্থান করছে আবুধাবিতে এবং সকাল থেকে যেমনটা আমরা দেখেছি এই টুর্নামেন্টের ভেন্যুতে বাংলাদেশ দলের একটা বড় চ্যালেঞ্জের নাম হতে পারে এখানকার তাপমাত্রা। আপনারা যেমনটা জানেন, এরই মধ্যে টুর্নামেন্ট কমিটি ম্যাচের সময় বদলে দিলেও সেই বদলে যাওয়ার সময়ও আসলে ক্রিকেটাররা কতটুকু মানিয়ে নিতে পারবে এশিয়া কাপকে সামনে রেখে অনুশীলন শুরু করবে টিম বাংলাদেশ এবং সেই অনুশীলনের সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যার পরে। যদিও বা সেই সন্ধ্যার পরে যে তাপমাত্রা থাকে সেখানেও আসলে ফুল ইন্টেন্সে প্র্যাকটিস করাটা আসলে কতটুকু মানানসই হবে বা ক্রিকেটাররা সেটাতে কতটুকু অভ্যস্ত হতে পারবে ম্যাচের আগে, সেটাও একটা বড় প্রশ্ন। এবং সেই প্রশ্নকে সঙ্গী করেই বাংলাদেশ দল 2 ভাগে যখন এই আবুধাবিতে পা রাখলো, তখন তাদের সামনে হাতে যে কয়েকটা দিন রয়েছে সেখানে বড় চ্যালেঞ্জটা হবে এখানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে না। এবং সেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কোচিং স্টাফের অধীনে যখন অনুশীলন শুরু করবে তখনই আসলে বোঝা যাবে যে বাংলাদেশ দলের এই তাপমাত্রায় মানিয়ে নেওয়াটা কতটা কঠিন হতে পারে। এরই মধ্যে ইন্ডিয়া টিম কিন্তু অনেক আগেই চলে এসেছে এই ম্যাচ ভেন্যুতে এবং তারা এখানে গত 4 সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরু করে দিয়েছে। এছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, আরব আমিরাতকে নিয়ে একটা ট্রাই নেশন সিরিজ খেলছে। অর্থাৎ এই 4টি দলের কাছে কিন্তু এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা কিছুটা সহজ হবে। অন্যদিকে বাংলাদেশ দলের সামনে চ্যালেঞ্জ হবে যে এই আফগানিস্তান, যারা কিনা এই কন্ডিশনের সঙ্গে খুব বেশি পরিচিত, তাদের অ্যাগেইনস্টে এশিয়া কাপের গ্রুপ পর্বে কেমন করতে পারে। যদিও বা আবুধাবিতে কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি আফগানিস্তান, সবগুলো ম্যাচই শারজাতে হচ্ছে, তবে এই কন্ডিশনের সাথে কিছুটা মিল থাকায় আফগানিস্তান কিছুটা আপার হ্যান্ডে থাকবে, এটা আসলে বলাই যায়। বাংলাদেশ দল, বিশেষ করে আমি যদি বলি বাংলাদেশের পেস ইউনিট, তাদের সামনেই আসলে চ্যালেঞ্জটা বেশি, কারণ এই ধরনের তাপমাত্রায় আসলে ফুল ইন্টেন্সিটি নিয়ে বোলিং করাটা আসলে যে কঠিন হবে সেটা আসলে বোঝাই যাচ্ছে। এখন এই পেসাররা কতটুকু মানিয়ে নিতে পারবে তার উপরে আসলে অনেকাংশে নির্ভর করবে এই এশিয়া কাপে বাংলাদেশ দলের ভবিষ্যৎ। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাল্টাপাল্টি অভিযোগে ডাকসু নির্বাচন ঘিরে উত্তাপ। শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ভোট চায় ক্ষোভ। ইশতেহার বাস্তবায়নের শপথ ছাত্রদলের। জাল ভোট ঠেকাতে সতর্ক প্রশাসন। ভোট নিয়ে অযাচিতভাবে শঙ্কা সৃষ্টি করছে কিছু রাজনৈতিক দল, বলছে বিএনপি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি, জানালেন প্রেস সচিব।
এ ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।